সমসাময়িক আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করতে এবার সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। জনাব নজরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই পাকিস্তান এবং আফগানিস্তান প্রসঙ্গে একটু জানতে চাই। দুই দেশই আবারও নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কতটা আসলে এই যুদ্ধবিরতি স্থায়ী হয় বলে আপনি মনে করছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা খুবই ইতিবাচক দিক যে উভয় দেশ সংঘর্ষে না জড়িয়ে বা সংঘর্ষকে এলাও না করে বরং আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে চাচ্ছে। এবং আমরা তো মনে করি যে এটা পজিটিভ এবং উভয় দেশের জন্যই ভালো। কারণ সামরিক সংঘাতের মধ্য দিয়ে এখানে কারোরই বিজয় লাভ করা সম্ভব হবে না। তো সে কারণে যে উদ্যোগ নেওয়া হয়েছে, বিশেষ করে তার্কি এবং মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলি আছে, তো তাদের উদ্যোগকে স্বাগত জানাই। এবং পাকিস্তানের এবং আফগানিস্তানের উভয় দেশের সরকারেরই বরং উচিত যাতে এই সংঘর্ষকে এলাও না করে বরং রাজনৈতিক ভাবে এবং কূটনৈতিক ভাবে এই সমস্যাটার সমাধান কিভাবে করা যায় সেই দিকে অগ্রসর হওয়া। এবং আমরা আশাবাদী যে তারা উভয় দেশই তাদের পলিটিক্যাল উইল আছে এবং তারা এই যে সমাধান সেটা খুঁজে পাবে। একটি বিষয়ে একটু জানতে চাই যে গতকাল মার্কিন প্রেসিডেন্টের সাথে শি জিনপিং একটা বৈঠক হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এই বৈঠকের ফলে তাদের মধ্যে যে বাণিজ্য উত্তেজনা সেটি কতটা হ্রাস পেতে পারে? বাণিজ্য উত্তেজনা তো থাকবেই, বাণিজ্য উত্তেজনা আছে, তবে এই বৈঠক হওয়াটা ভালো। আর একটা বিষয় হচ্ছে যে চীনের সাথে যুক্তরাষ্ট্রের মতাদর্শিক দ্বন্দ্ব রয়েছে এবং এই দ্বন্দ্বের নিরসন হবে না। তবে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে এই দ্বন্দ্ব যে কোনো সংঘর্ষ অথবা বিরাট কোনো সংকটে দিকে যাবে এমনটা মনে হয় না। তার কারণ হচ্ছে চীন এবং যুক্তরাষ্ট্র এমন দুটি শক্তিশালী রাষ্ট্র, একদিকে তারা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, অন্যদিকে দুটি রাষ্ট্রের বৃহৎ জনসংখ্যা আছে। তাদের যে পারস্পরিক যে বাণিজ্যের সম্পর্ক সেটাও গুরুত্বপূর্ণ এবং উভয় দেশের জন্য এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ চীনের জন্য যুক্তরাষ্ট্রের প্রয়োজন, আবার যুক্তরাষ্ট্রের জন্য চীনের প্রয়োজন। তো মতাদর্শিক অথবা আন্তর্জাতিক রাজনীতিতে যে প্রভাব বলয় অথবা নেতৃত্বের যে একটা প্রতিযোগিতা সেটা হয়তো থাকবে, কিন্তু এই প্রতিযোগিতা অথবা এই যে মতাদর্শিক যে দ্বন্দ্ব, এটা কোনো বৃহৎ যুদ্ধ অথবা সংঘর্ষ এতে রূপ নেবে বলে মনে হয় না। তো কাজেই এই প্রতিযোগিতাও থাকবে, আবার তাদের মধ্যে এই যে সাক্ষাৎ হওয়া, কথাবার্তা আলাপ আলোচনা হওয়া, এটাও চলবে। পেক সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কিন্তু একটা আহ্বান জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের যে একতরফা নীতি সেটির বিরুদ্ধে সব দেশগুলোকে একত্র হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আপনার কাছে কি মনে হয় যে তার এই আহ্বানে কতটা সাড়া পাওয়া যাবে এবং দেশগুলো সে সামর্থ্য আছে কিনা? আহ এটা তো এই আহ্বান তো এর আগেও চীন জানিয়েছে এবং সেক্ষেত্রেও তো চীনের কিছু সদস্য রাষ্ট্র আছে যারা চীনের সাথে লিখিত না হলেও অলিখিত ভাবে অথবা আনডিক্লেয়ার্ড এক ধরনের পার্টনারশিপে আছে। তো আহ, সেটা সেটা তাদেরকে প্রভাবিত করবে এবং সেক্ষেত্রে চীন তাদের সহযোগিতা পাবে। কিন্তু এটা মনে হয় না যে এই চীনের সাথে যে রাষ্ট্রগুলি আছে তারা একেবারে প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেবে, এমনটা মনে হয় না। এটা পর্দার অন্তরালে হয়তো সম্পর্কের যে সূচক সেটা হয়তো ওঠানামা করতে পারে। তবে এই কোন রাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্যে গিয়ে তারপরে যে চীনকে সহযোগিতা করবে এমনটা মনে হয় না। সেটা হয়তো দুই একটা রাষ্ট্র করতে পারে, যেমন উত্তর কোরিয়ার কথা আমরা বলতে পারি। তো তারপরে উত্তর কোরিয়াও তো এমন অবস্থানে নেই যে যুক্তরাষ্ট্রের সাথে এরকমের একটা কনফ্লিক্ট চলে যাবে, এমনটা মনে হয় না। তো কাজেই এটা এটা নিয়ে খুব মানে হওয়ার, দুশ্চিন্তিত হওয়ার মানে কিছু নেই। এগুলি মানে এক ধরনের টানাপোড়েন অথবা বাক যুদ্ধ আমরা বলতে পারি। এগুলি পলিটিক্যাল রেটরিকও। তো কাজেই এগুলি অতীতেও ছিল এবং এখনো আছে এবং এগুলি ভবিষ্যতেও থাকবে। এবার একটু গাজা প্রসঙ্গে আসি। গাজায় কিন্তু হামাস এবং
আইডিএফ উভয় কিন্তু তাদের উভয় পক্ষই দোষারোপ করছে যুদ্ধবিরতি লঙ্ঘনের। আহ, এখন যে যুদ্ধবিরতি চলছে এবং আমরা দেখলাম যে আগেও 2বার হামলা হয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের পক্ষ থেকে হামলা হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হতে পারে? না, ইসরায়েলকে খুব বিশ্বাস করা মুশকিল, কারণ ইসরায়েল কখনোই এরকমের যুদ্ধবিরতি বা যে শান্তির যে শর্ত সেগুলি কখনোই পুরোপুরি বাস্তবায়ন করেনি। ইসরায়েল তার সুযোগ বুঝে তার স্বার্থের জন্য যখন আইডিএফ কে ইউজ করা যখন প্রয়োজন হয় তখন তারা সেটা করছে, এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, সামরিক হামলা করেছে, অবৈধভাবে আহ ফিলিস্তিনের ভূখণ্ড দখল করেছে, মানুষ হত্যা করেছে। তো কাজেই ইসরায়েলের ব্যাপারে আহ আমরা বলতে পারি না যে ইসরায়েল এই যুদ্ধবিরতি মেনে চলবে। এমনও হতে পারে যে ইসরায়েল এটাকে একটা সাময়িক বিরতি হিসেবে নিয়েছে, যাতে করে তারা ফার্দার আরো তাদের যে সামরিক শক্তি সেটা বৃদ্ধি করতে পারে। তো কাজেই এই সমস্যার সমাধান হবে না যতক্ষণ পর্যন্ত না স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। সাময়িক এই যুদ্ধবিরতি হয়তো সাময়িক উত্তেজনা হ্রাস করতে, মানুষের জীবনহানি, সম্পদের জীবনহানি, সেটা হয়তো এখন আপাতত সাসপেন্ডেড হতে পারে। কিন্তু ইন দ্য লং রান যদি ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে একেবারেই গোড়ার কথা যেটা সবসময় আমরা বলে আসছি, সেটা হচ্ছে যে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। যদি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা না হয়, তাহলে এই যে সাময়িক যুদ্ধবিরতি এটা খুব কাজে আসবে বলে মনে হয় না। আরেকটা বিষয় একটু জানতে চাই যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবার সবচেয়ে কম সংখ্যক শরণার্থী নেওয়ার জন্য বলেছে ডোনাল্ড ট্রাম্প। আপনার কাছে কি মনে হয় এটি কোনো রাজনৈতিক বার্তা বহন করে কিনা? এটা তো অবশ্যই রাজনৈতিক বার্তা বহন করে, কারণ ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান পার্টি সবসময় হচ্ছে এই শরণার্থী নেয়ার বিরোধী অথবা ইমিগ্র্যান্ট নেয়ার বিরোধী। এবং তারা মনে করছে, বিশেষ করে রিপাবলিকান পার্টি তো কনজারভেটিভ পার্টি, তারা মনে করছে যে যারা ইমিগ্র্যান্ট অথবা যারা বাসন যারা নিয়েছেন আহ, এবং সেখানে আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করছেন, তারা তাদের সমাজের জন্য সমস্যা তৈরি করছে। এবং কাজে রিপাবলিকান পার্টির এটা একটা বড় নির্বাচনী ইশতেহার অথবা নির্বাচনের আগে তাদের প্রতিশ্রুতি, এবং বেশ ব্যাপকভাবে তারা এটা প্রচারও করেছে যে এই ইমিগ্রান্টদেরকে তারা বরং যারা আছে ওখানে কিভাবে তাদেরকে আরো তাদের দেশে পাঠানো যায়। কাজে এটা একটা খুবই কনজারভেটিভ একটা পলিসি, এটা রাজনৈতিক অবশ্যই, এবং সেইভাবেই ট্রাম্প প্রশাসন আগাচ্ছে। হয়তো যদি ডেমোক্রেটরা ক্ষমতায় আসতো, ডেমোক্রেটরা এটা নিয়ে এত উচ্চবাচ্য করতো না, বা তাদের পলিসি এটা হতো না। তো এখন দেখার বিষয় যে যুক্তরাষ্ট্রের মানুষ এটাকে কিভাবে নেয়। যেহেতু ট্রাম্প প্রশাসন এই পলিসি অ্যাডপ্ট করেছে, স্বাভাবিকভাবেই বোঝা যায় যে তারা হয়তো মনে করছে যে এই পলিসি নিলে তাদের ভবিষ্যতের জন্য, ভোট পাওয়ার জন্য, নির্বাচিত হওয়ার জন্য আরো একটা সহজ শর্ত হবে। আছে তো যে সেটা বেশিরভাগই হচ্ছে আফ্রিকান শ্বেতাঙ্গর কথা বলা হয়েছে। এই শর্ত দেওয়ার কারণ কি? আফ্রিকার শ্বেতাঙ্গ বুঝিনি আমি, একটু আবার বলবেন কি? আফ্রিকান যাদেরকে নেওয়া হবে বেশিরভাগই আফ্রিকান শ্বেতাঙ্গ, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এই শর্ত দেওয়ার কারণ কি? না, এটা 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 একটা বর্ণবাদী আচরণ হতে পারে, কারণ আমরা তো দেখছি যে রিপাবলিকানদের মধ্যে এমনকি ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তায় বা তার যে রাজনৈতিক বক্তৃতা এবং বিবৃতি, সেখানে তো বর্ণবাদী অথবা নিয়ারলি এক টাইপ অফ কি বলে যে আহ, যে যে বর্ণ বর্ণবাদী কথাবার্তা তো আমরা দেখেছি। যে ট্রাম্প প্রশাসন তো বা ডোনাল্ড ট্রাম্প তো সবসময়, বিশেষ করে মুসলমানদের ব্যাপারে তো সবসময় নেতিবাচক কথাবার্তা বলেছে। মুসলমানদেরকে আমেরিকা ছাড়া করবে, অথবা মুসলমানদের ব্যাপারে অনেক অনেক আপত্তিকর কথাবার্তা বলেছে। তো এখন আমেরিকাতে তো রিপাবলিকান পার্টি এবং একটা বড় গ্রুপ যেটাকে আমরা বলি নিউকন এবং হোয়াইট সুপ্রিমেসিস্ট, এই হোয়াইট সুপ্রিমেসিস্ট সেখানে ডেভেলপ করছে, এবং এটা অত্যন্ত শক্তিশালী তাদের আমেরিকার সমাজে। এবং এই হোয়াইট সুপ্রিমেসিস্ট এবং যাদেরকে বলা হয় নিউকনস, এদেরকে রিপ্রেজেন্ট করে রিপাবলিকান পার্টি। তো কাজে এই কারণে শ্বেতাঙ্গ প্রসঙ্গটা আসছে, যে তারা মনে করছে যদি শ্বেতাঙ্গরা এখানে যায় তাহলে তারা তাদেরকে সাপোর্ট করবে। এটা অ্যাবসলিউটলি আমি মনে করি যে ওই যে বর্ণবাদী যে একটা মাইন্ডসেট এবং বর্ণবাদী যে দৃষ্টিভঙ্গি, সেইখান থেকেই এই এই বক্তব্যটা আসছে। আরেকটি প্রসঙ্গে একটু জানতে চাই যে যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে 10 বছরের একটা প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি আসলে কি বার্তা বহন করে? চীনের সাথে যেহেতু ভারতের একটা দ্বন্দ্ব রয়েছে, সেখানে চীনের প্রভাব কতটা আহ, এখানে খাটো করা হবে এবং রাশিয়ার সাথে তাদের সম্পর্ক
সেখানে কি বার্তা বহন করে? না, এটা এই অঞ্চলের যে ভূরাজনৈতিক যে অবস্থান এবং গুরুত্ব তার আলোকেই এটা হচ্ছে। কারণ এইখানে আপনি জানেন যে চীনের সাথে যুক্তরাষ্ট্রের একটা আ প্রতিযোগিতামূলক একটা সম্পর্ক রয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে এবং আন্তর্জাতিক বিশ্বের নেতৃত্বের যে প্রভাব বলয় তৈরি করার ক্ষেত্রে। আবার অন্যদিকে ইন্ডিয়ার সাথে চায়নার আ সীমান্ত বিরোধ সহ এক ধরনের মানে আমরা বলতে পারি যে খুবই নরম সম্পর্ক রয়েছে। উষ্ণ সম্পর্ক নয়। মাঝে, মাঝে সীমান্ত বিরোধ এমন পর্যায়ে যায় যে সেখানে সংঘর্ষের অথবা প্রাণহানির ঘটনাও ঘটে। তো কাজেই যুক্তরাষ্ট্র এক্ষেত্রে একদিকে ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক বজায় রাখছে টু কন্টেইন দ্য স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স অফ চায়না। চায়নার যে আ উম আ প্রভাব যে প্রভাব ক্ষেত্র বা প্রভাব বলয় সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য। তো স্বাভাবিকভাবেই ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে। আবার অন্যদিকে যে রাশিয়ার প্রশ্নটা হচ্ছে রাশিয়ার সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো। রাশিয়ার সাথে চায়নার সম্পর্কও ভালো। আবার যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ারও একটা আ আ খুব খারাপ না বললেও অন্তত প্রতিযোগিতামূলক একটা সম্পর্ক রয়েছে। মতাদর্শিক দ্বন্দ্ব সেখানে রয়েছে। মোটা দাগে এই যে আ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে অথবা ভূরাজনৈতিক যে অবস্থান এবং গুরুত্ব তার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এই জায়গাটায় তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করছে। তো সেভাবেই আ অতীতেও এটা ইন্ডিয়ার সাথে যুক্তরাষ্ট্র এই সম্পর্ক তৈরি করছে। এটা হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একটা মানে বাণিজ্য বিশেষ করে অস্ত্র যে বিক্রি মানে তাদের তার স্বার্থের একটা ব্যাপার বিষয়টি রয়েছে। এখানে সর্বাগ্রে অগ্রাধিকার পাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য।